আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা আমাদের আধুনিক আর্থিক ব্যবস্থা নিয়ে এক অন্যরকম দৃষ্টিভঙ্গি তুলে ধরবে। এটা কোনো জটিল একাডেমিক আলোচনা নয়, বরং একটা নির্দিষ্ট উৎসের আলোকে আমরা বোঝার চেষ্টা করব আমাদের প্রতিদিনের চেনা এই টাকার সিস্টেমের পেছনে আসলেই অন্য কোনো গল্প লুকিয়ে আছে কিনা। আমরা তো সাধারণত এটাই ভাবি, তাই না, যে টাকা মানেই স্বাধীনতা, নিজের ইচ্ছে মতো জিনিস কেনা, নিজের স্বপ্ন পূরণ করা, সবকিছুর চাবিকাঠিই তো টাকা। কিন্তু এই ধারণাটা কি আসলেই 100% সত্যি? আমাদের আজকের উৎস বলছে মুদ্রার ঠিক উল্টো পিঠেই লুকিয়ে আছে একটা বিরাট ফাঁদের গল্প। এমন একটা ব্যবস্থা যা আমাদের অজান্তেই হয়তো স্বাধীনতার বদলে তৈরি করছে এক অন্য ধরনের দাসত্ব। চলুন এই তত্ত্বটা ঠিক কী বলতে চায় সেটাই আজ একটু ভেঙে দেখা যায়। উৎসটি এই আর্থিক ব্যবস্থাকে বলছে একচোখা অর্থনৈতিক ব্যবস্থা, মানে এমন একটা সিস্টেম যা শুধু একদিকেই তাকায়, আর এর আড়ালে লুকিয়ে আছে এক বিশাল প্রতারণা। মানে মূল কথাটা হলো, এই তত্ত্ব অনুযায়ী যে সিস্টেমটার উপর আমরা প্রতিদিন নির্ভর করে চলছি তার ভেতরেই নাকি একটা পরিকল্পিত ফাঁদ পাতা আছে। আর এই ফাঁদটা এতটা স্বাভাবিকভাবে আমাদের জীবনের সাথে মিশে গেছে যে আমরা সেটাকে আলাদা করে খেয়ালই করি না। তো প্রশ্ন হচ্ছে, এই ফাঁদটা ঠিক কিভাবে কাজ করে? উৎস অনুসারে এর মূল চালিকা শক্তি হল সুদ, যা একটা অদৃশ্য জালের মতো পুরো সিস্টেমটাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। এই পুরো ব্যবস্থার একেবারে কেন্দ্রে বসে আছে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক, যেমন ধরুন আমেরিকার ফেডারেল রিজার্ভ। এই তত্ত্বের মতে দেশের টাকা ছাপানো থেকে শুরু করে অর্থনীতি নিয়ন্ত্রণের প্রায় সব ক্ষমতা এদের হাতেই তুলে দেওয়া হয়েছে। ব্যাপারটা শুনতে কিন্তু বেশ সহজ। কেন্দ্রীয় ব্যাংক টাকা তৈরি করে সরকারকে লোন বা ঋণ দেয়, সেই টাকা বাজারে আসে, আমাদের অর্থনীতি সচল থাকে। কিন্তু আসল প্যাচটা শুরু হয় ঋণটা যখন শোধ করতে হয় তখন। কারণ শুধু আসল টাকাটা ফেরত দিলেই হয় না, তার সাথে সুদও দিতে হয়। আর ঠিক এই জায়গাতেই তত্ত্বটা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা ছুড়ে দেয়। আচ্ছা ভাবুন তো, যদি অর্থনীতিতে যত টাকা আছে তার সবই ঋণ হিসাবে তৈরি হয়, তাহলে সেই ঋণের ওপর যে অতিরিক্ত সুদের টাকাটা ধার্য করা হলো, সেই টাকাটা আসবে কোথা থেকে? উত্তরটা বেশ চমকে দেবার মতো। উৎস কি বলছে, সুদের জন্য যে টাকাটা দরকার সেটা সিস্টেমের মধ্যে কখনোই তৈরি করা হয় না। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো অর্থনীতিতে সবসময় মোট যে পরিমাণ ঋণ আছে তার থেকে টাকার পরিমাণ কম থাকে, আর এই ঘাটতি পূরণ করার একটাই রাস্তা খোলা থাকে, আরও বেশি করে ঋণ নেওয়া। আর এভাবেই তৈরি হয় একটা অফুরন্ত ঋণের চক্র। এই তত্ত্বের শেষ কথা বা ফাইনাল কনক্লুশনটা তাই খুব পরিষ্কার। এই যে ঋণের পর ঋণ নেওয়ার অন্তহীন বোঝা, এটাই মানুষকে এক ধরনের অর্থনৈতিক দাসত্বে আটকে ফেলে, যেখান থেকে বেরিয়ে আসাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। চলুন এবার একটু পেছনে ফিরে তাকানো যাক। উৎসটির মতে এই সিস্টেমের শুরুটা কিভাবে হয়েছিল তার ইতিহাসটাও কিন্তু বেশ অদ্ভুত আর ইন্টারেস্টিং। এটা এই তত্ত্বের সবচেয়ে বিস্ফোরক দাবিগুলোর একটা। বলা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান আমেরিকার ফেডারেল রিজার্ভ আসলে কোনো সরকারি প্রতিষ্ঠানই নয়। এটি নাকি কয়েকটি প্রভাবশালী বেসরকারি ব্যাংকিং পরিবারের মালিকানাধীন একটা প্রাইভেট কর্পোরেশন। উৎসটা কয়েকটা ঐতিহাসিক ঘটনাকে সুতোর মতো একটার সাথে আরেকটাকে জুড়ে দেয়। যেমন আমেরিকান বিপ্লবের পেছনে ছিল সুদমুক্ত মুদ্রা ছাপানোর ইচ্ছা। এরপর ১৯১০ সালে জেকিল আইল্যান্ডে কিছু ক্ষমতাধর ব্যাংকারের গোপন বৈঠক হয়, আর তার ফল হিসেবেই ১৯১৩ সালে ফেডারেল রিজার্ভের জন্ম। আর সবশেষে ১৯৩৩ সালে ডলারকে সোনা থেকে পুরোপুরি আলাদা করে দেওয়া হলো, যার ফলে টাকা ছাপানোর আর কোনো বাধাই রইল। এই যে এত বড় একটা পরিবর্তন, এর সবচেয়ে বড় প্রমাণ কিন্তু ডলারের নোটের মধ্যেই পাওয়া যায়। আগেকার নোটে লেখা থাকত চাহিবা মাত্র বাহককে সোনা দেওয়া হবে, আর এখনকার নোটে লেখা থাকে এই নোটটি সকল ঋণের জন্য বৈধ। মানে এর মূল্য কোনো বাস্তব সোনা বা রূপোর উপর ভিত্তি করে নয়, শুধু সরকারি আদেশের উপর টিকে আছে। উৎসটি আরও দাবি করে যে আমেরিকার ইতিহাসে এমন কিছু প্রেসিডেন্ট ছিলেন যারা এই সিস্টেমের বিপদটা বুঝতে পেরেছিলেন এবং তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টাও করেছিলেন। যেমন ধরুন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের কথা, যিনি তখনকার কেন্দ্রীয় ব্যাংককে বিশ্বধর সাপ আর চোরের আড্ডা বলে ডাকতেন। তিনি আমেরিকার সমস্ত জাতীয় ঋণ শোধ করে দিয়েছিলেন। উৎস অনুসারে এর কিছুদিন পরেই তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। এরপর নাম আসে আব্রাহাম লিঙ্কনের। তিনি যুদ্ধের খরচ চালানোর জন্য প্রাইভেট ব্যাংকারদের কাছ থেকে চড়া সুদে ঋণ না নিয়ে সরকারের নিজস্ব ঋণমুক্ত মুদ্রা চালু করেন, যার নাম ছিল গ্রিনব্যাকস। উৎসটি তার হত্যাকাণ্ডকে সরাসরি এই সাহসী পদক্ষেপের সাথে যুক্ত করে।
আর সবশেষ উদাহরণ হিসেবে জন এফ কেনেডির কথা বলা হয়। এই তত্ত্ব দাবি করে যে কেনেডি যখন ফেডারেল রিজার্ভের ক্ষমতা কেড়ে নিয়ে সরকারি কোষাগার থেকে সরাসরি টাকা ছাপানোর একটা এক্সিকিউটিভ অর্ডারে সই করেন, তার কিছুদিন পরেই তাকে হত্যা করা হয়। আর এরপর আর কোনো প্রেসিডেন্ট নাকি এই পথে হাঁটার সাহস দেখাননি। তো এই সব তথ্য, ইতিহাস আর দাবিগুলোকে যদি এক জায়গায় আনা হয়, তাহলে উৎসটি যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় তা আমাদের সবাইকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। তাহলে পুরো যুক্তিটা কি দাঁড়ালো? এক কথায় বললে, এই তথ্য অনুযায়ী আমাদের পুরো আর্থিক ব্যবস্থাটাই ঋণের ওপর দাঁড়িয়ে আছে, যা একটা শেষ না হওয়া চক্রের জন্ম দেয়। আর এই চক্রটা নিয়ন্ত্রণ করে একটা প্রাইভেট সংস্থা। এবং ইতিহাসে যখনই কেউ এই নিয়ন্ত্রণের বিরোধিতা করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। উৎসটি তার যুক্তির সমর্থনে আমেরিকার অন্যতম প্রতিষ্ঠাতা টমাস জেফারসনের একটা বিখ্যাত উক্তি তুলে ধরে, যেখানে তিনি বলেছিলেন, ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো একটা দেশের স্বাধীনতার জন্য একটা স্থায়ী সেনাবাহিনীর চেয়েও বড় হুমকি। এই আলোচনা শেষে আমরা কোনো রায় দিচ্ছি না, বরং উৎসটি যে মূল প্রশ্নটি আমাদের সবার জন্য রেখে গেছে সেটাই তুলে ধরছি। যদি একটা দেশের টাকা ছাপানো এবং তার মূল্য ঠিক করার ক্ষমতা কোনো বেসরকারি সংস্থার হাতে থাকে, তাহলে সেই দেশটির আসল নিয়ন্ত্রক কে? প্রশ্নটা ভাবনার।